This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার জাদুঘরে বোমাতঙ্ক। কলকাতার জাদুঘরে বোমাতঙ্ক এই মুহূর্তে সবথেকে বড় খবর। বোমার হুমকি দিয়ে মেল করা হয়েছে কর্তৃপক্ষকে। তল্লাশিতে বম স্কোয়াড ইতিমধ্যেই জাদুঘরে পৌঁছে গিয়েছে। চলুন আমাদের রিপোর্টার একেবারে জাদুঘরের সামনে থেকে সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলতে চাইবো সুজয়ের সঙ্গে। সুজয়, ঠিক কি ঘটেছে, কি মেল করা হয়েছে আর এখন কি সিচুয়েশন সেখানকার? একেবারে লিমা, আমি সরাসরি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী কুণালকে যে দেখো এই মুহূর্তে বম স্কোয়াড এবং পুলিশের স্নিফার ডগ তারা ভেতরে পরীক্ষা করছে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে গত পরশু অর্থাৎ 30 তারিখ জাদুঘরের যে অফিসিয়াল ইমেল আইডি, সেই ইমেল আইডিতে একটি হুমকি ইমেল পাঠানো হয়। সেই খবর আজকে পুলিশকে জানানোর পর পুলিশ এসে আগেই যারা ভেতরে যারা ছিলেন তাদের দর্শক ছিলেন তাদের প্রত্যেককে বের করে দেওয়া এবং 536 জন দর্শক ছিলেন যারা তাদেরকে বের করে দেওয়া হয়েছে, যাদের মধ্যে 9 জন বিদেশি ছিলেন। তাদের প্রত্যেকে ব্যাগ সার্চ করা হয়েছে, ব্যাগ খতিয়ে দেখা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বম স্কোয়াড তাদের স্নিফার ডগকে নিয়ে ভেতরে প্রবেশ করছে, অর্থাৎ প্রত্যেকটি আনাচে কানাচে ভালো করে খতিয়ে পরীক্ষা করা হচ্ছে এবং বোমা পরীক্ষা করার যে সমস্ত যন্ত্র রয়েছে সেই যন্ত্র নিয়ে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড তারা যাচ্ছে। একদম আনাচে কানাচে শুরু করে প্রত্যেকটি জায়গাতেই ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ ডগ স্কোয়াডের তুমি আমরা দেখাচ্ছি স্নিফার ডগকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে। কলকাতা পুলিশের বম স্কোয়াড তারা এসছে, স্থানীয় থানা অর্থাৎ নিউ মার্কেট থানা তারা রয়েছে, সিআইএসএফ জওয়ানরা রয়েছেন, প্রত্যেকে কিন্তু হাতে হাত মিলিয়ে তারা চেষ্টা করছেন যে ধরনের হুমকি মেল এসছে সেই আদৌ এই ধরনের কিছু আছে কিনা, নাকি ভয় দেখানোর জন্য এরকম একটি হুমকি মেল পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে সাইবার থানা তাদেরকে অ্যালার্ট করা হয়েছে এবং যে ইমেল আইডি থেকে মেলটি এসেছিল সেই ইমেল আইডির আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হচ্ছে যে কোথা থেকে এই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছিল। একই সঙ্গে যদিও পুলিশ কিন্তু তরফ থেকে বা জাদুঘর কর্তৃপক্ষ তাদের তরফ থেকে কিন্তু জানানো হয়নি যে কোন সংগঠন বা কারা এই ধরনের হুমকি ইমেল পাঠিয়েছেন, কিন্তু বিষয়টি জানার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত যেহেতু কোন সংগঠনের তরফ থেকে বা কে মেল করেছে পরিষ্কার নয়, কিন্তু নির্দিষ্ট করে জানতে চাইবো কবে বা কখন এই মেল এসছে। এবং আরেকটি বিষয়, জাদুঘর আপাতত বন্ধ থাকছে নাকি দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কিছু, যে কদিন বন্ধ থাকবে নাকি শুধু আজ বন্ধ থাকবে? দেখো কোন সংগঠন তারা সেটা এখনও কলকাতা পুলিশের তরফ থেকে খোলসা করা হয়নি, কিন্তু 30 তারিখে ইমেলটি আসে অফিসিয়াল মেল আইডি, জাদুঘর কর্তৃপক্ষের যে অফিসিয়াল ইমেল আইডি সেই ইমেল আইডিতে আসে। সেই ইমেল আইডিতে আসার পর তাদের আজ নজরে আসে বিষয়টি। নজরে আসার সঙ্গে সঙ্গে যেহেতু গতকাল ছুটি ছিল, আজকে তারা ইমেল আইডিতে পরীক্ষা করে তারা দেখতে পান এবং তৎক্ষণাৎ কলকাতা পুলিশকে জানানো হয়, লালবাজারকে জানানো হয় এবং লালবাজারও কিন্তু কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ তাদের যে টিম অর্থাৎ বম স্কোয়াডের টিম তাদেরকে পাঠানো হয়েছে। একই সঙ্গে যেমনটা দেখাচ্ছিলাম ডগ স্কোয়াডকেও পাঠানো হয়েছে, স্নিফার ডগ রয়েছে। মোট 536 জন তাদেরকে এখান থেকে জাদুঘর থেকে বের করা হয়েছে, যারা এখানে জাদুঘরে এসেছিলেন দর্শন করার জন্য তাদেরকে বের করা হয়েছে। যাদের মধ্যে 9 জন বিদেশি নাগরিক ছিলেন তাদেরকেও বের করা হয়েছে এবং প্রত্যেকের কাছে থাকা যে সমস্ত ব্যাগ এবং অন্যান্য সামগ্রী সেগুলো কিন্তু ভালো করে খুঁটিয়ে বুঝতে মানে পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো তারা রিস্ক নিতে চায়নি, যারা ভিতরে ছিলেন তাদের সকলকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এটা কি শুধুমাত্র মানে ভয় দেখানোর জন্য? কারণ এর আগে আমাদের মনে থাকবে বেশ কিছু বিমান সংস্থাকে কিভাবে এরকম একের পর হুমকি মেল দেওয়া হয়েছিল, কোথাও জরুরি বিমান অবতরণ পর্যন্ত করা হয়েছিল শুধুমাত্র ভয় দেখাতে। এক্ষেত্রেও কি সেরকমটা হলো? নজর থাকবে আমাদের। আর নজর অবশ্যই আমাদের রয়েছে পাথর প্রতিমার, কারণ ঢোলাহাটে বাজি কারখানায় যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে তারপর সেখানকার কি অবস্থা আপনাদেরকে অবশ্যই দেখাবো। 4 শিশু সহ একই পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয় 7 জনের। আর আজ এসএসকেএমে মৃত্যু হয়েছে সুতপা বণিকের। গতকাল রাত 9:30 নাগাদ জোরালো বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে পাথর প্রতিমার ঢোলাহাট। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গোটা বাড়িতে। বিছানাতেই ঝলসে মৃত্যু হয় 4 শিশুর। মৃত্যু হয় আরো 3 জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় একজনকে। ওই বাড়িতে মোট 11 জন থাকতেন। আটক কারখানার এক মালিক চন্দ্রকান্ত বণিক। এখনো খোঁজ নেই আরেক ভাই তুষার বণিকের। বাড়িতে মজুদ ছিল প্রচুর বাজি ও বাজি তৈরির সরঞ্জাম।
কিন্তু কিভাবে হতে পারে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এত বাড়ি মানে এত বাজি তৈরি সরঞ্জাম বাড়িতে কিভাবে মজুত করে রাখতেন তারা? আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুশোভন, একদম একটা মানে সরাসরি প্রশ্ন, আমরা জানি বাজি কারখানা তৈরি করতে গেলে বেশ কিছু নিয়ম রয়েছে এবং এই নিয়মগুলো বেশ কঠিন, মেনটেন করতে হয় সেগুলো। কিভাবে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে তারা এত মানে বস্তা বস্তা বাজি বাড়িতে রাখতে পারলো? দেখো, সেটাই এখন মূলত প্রশ্ন উঠছে এবং এই জায়গাটাই কিন্তু কোনোভাবে স্পষ্ট হচ্ছে না। আর তার জন্য কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, আটক করেছে। তার কারণ এখনো পর্যন্ত যেই জায়গাটা, সেটা হলো যে একটা বাড়ি, যেই বাড়িতে একেবারে সপরিবারে সবাই থাকে, সেই বাড়িতে কি করে বাজি মজুদ রাখা যায়। আর যে গোডাউন, সেই গোডাউনেও কিন্তু প্রচুর বাজি মজুদ রয়েছে, কিন্তু গোডাউন থেকে যে বাজিগুলো মূলত অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বা দূরে দেখা গেছে, সেখানে কিন্তু স্থানীয়দের দাবি যে বোম জাতীয় কিছু দেখা গেছে। অর্থাৎ এই যে বাজি মূলত কিভাবে একেবারে নিজে যে জায়গায় থাকে সেই জায়গায় রাখা হলো, আর এইখানে নজরদারি মূলত কার ছিল বা আদৌ নজরদারি ছিল কিনা। তার কারণ স্থানীয়দের যখনই এই প্রশ্ন করা হচ্ছে বা প্রতিবেশীদের, তারা কিন্তু একটা স্পষ্টত কথা বলছেন যে নজরদারি কোনো রকম কিছু ছিলই না, উল্টো দিকে কিন্তু অর্থের বিনিময়ে পুরোটা চলতো আর যোগাযোগ যথেষ্ট ভালো ছিল। একজন স্থানীয় এটাও দাবি করেছে যে ধরপাকড় তো হতো, সেটা ছিল কালী পুজোর সময় বোম বিক্রি করার জন্য, কালী পুজো চলে গেলে ছাড়া পেয়ে যেত। অর্থাৎ কোথাও যে একেবারে নির্দ্বিধায় নির্বিঘ্নে যে বিক্রি করা যায় বাজি, এবং বাজি বিক্রি করতে আপত্তি নেই, কিন্তু যে বাজি মানে যে বাজি একেবারে বলা যায় যে যেখানে শুয়ে আছে সেখানেই সেই বাজি রাখা, যে মানুষের বিপদ আনতে পারে, সেই সমস্ত জায়গায় বাজি রেখে রীতিমতো বলা যায় যে একসঙ্গে বসবাস করা, যার ঘটনা আমরা দেখলাম গতকাল। স্বাভাবিকভাবে এই প্রশ্নই উঠছে এবং স্থানীয়রা আরও প্রশ্ন তুলছেন যে এই ঘটনা যেটা ঘটেছে, একেবারে বিস্ফোরণ হয়েছে, পাশাপাশি তো আরও অনেকগুলো বাড়ি ছিল, তাদের কি হতো? স্বাভাবিকভাবে কিন্তু এখনো পর্যন্ত এই প্রশ্ন অধারা যে বাজির উত্তরটা কখন পাওয়া যায় সুশোভন দেখা যাক, আমাদের নজর তো রয়েছে। ধন্যবাদ তোমায়। ঢোলাহাটে বাজি কারখানায় টাকা দিয়ে লাইসেন্স নেওয়া হয়েছিল, বিস্ফোরক কারখানার মালিকের আত্মীয়, প্রতি মাসে টাকা দিতে হতো পুলিশকেও। বিধায়কের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল, বিধায়ক সব জানতেন, এমনটাই দাবি মালিকের আত্মীয়। আমি যখন এসে ওদের জামাই হয়ে বারণ করি যে বাবা তোরা এইসব আগুনে খেলা করিস নি, বিচ্ছিরি জিনিস, বলে আমার লাইসেন্স করা আছে। আমি যত লাইসেন্স থাকে, এটা বাড়ির ভিতর চলে না, এর বাইরে কারখানা করতে হয়। বলে আমি কারখানা করেছি পিসমশা বাইরে। আমি এসে একদিন দেখলাম কারখানা আছে ওদের বাসের ওপর, অফিসাররা এলো, খাওয়া দাওয়া করলো, সব ছিল। ওই থানায় থেকে অফিসার এসে এমএলএ ছিল, ওই যখন এই সব লাইসেন্স দিয়ে খাই হয়, যখন আমি ওই বাদিটা হই প্রথমে হ্যাঁ, প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। ও এখন কাজ ধরবো, বিধায়ক ধরবনি কাজ ধরবো, তারাই সব লাইসেন্স দিতে, তারাই সব থাকে, কার নাম করবার। সেই সময় খাইটা দেখেছি, ওই অফিসাররা সব ছিল, পুলিশ অফিসার ছিলেন ঢোলা থানার, বিধায়ক ছিল মানে সমীর জানাবাবু ছিলেন। এখানে কি করছিল সেই সময়? ওই খাইয়ে হচ্ছে বাবুদের। আমি জামাই এসে বাড়িতে শুনছি যে প্রতি মাসে যে টাকা দিতে আসতো, এটা কি প্রতি মাসেই আসতো? হ্যাঁ, ওরা পুলিশের সঙ্গে ওদের কন্ট্যাক্ট ছিল। প্রতি মাসে আসতো? কত টাকা করে দিতে হতো আমি বলতে পারবো না, মানে আসতো দেখেছে? হ্যাঁ দেখেছি, অফিসাররা আসছে, যে তার সঙ্গে ঘুরছে, বলে আমি আবার জিজ্ঞেস করি বাবা কারা, মানে অফিসারেরা মাস শেষ, বলে মাস শেষ করেছে বাবা জানি না, বাবুদের দিতে হবে। এটা আমাদের ছেলে বাবার কথা হতো, প্রচন্ড সম্পর্ক। হ্যাঁ, ও তৃণমূল করে, ওরা তৃণমূলই করে। ওর কাকার পদ ছিল, সে কাকার সঙ্গে কি গন্ডগোল হয়ে যেতে বিজেপি করছে, ওরা তৃণমূলের পথে আছে। হ্যাঁ, যখন হাওয়ার পথে আছে আর কি, যে হাওয়াটা চলছে, খুব ভালো মিল। জমিটা কি আপনার? হ্যাঁ, আপনার জমি? হ্যাঁ। আপনার জমিতে কারা রাখলো এই বস্তাগুলো? আমি বলতে পারবো না, যারা হচ্ছে তার ফ্যামিলি মারা গেছে তার জন্য। এখানে যেন বাজি কারখানা না হয়। ওই যে বাজি কারখানা যে চন্দ্রকান্ত বণিকের, হ্যাঁ বলেছিলাম যে এখন কারখানা করছি না, আর এসব আমার বিপজ্জনক। এটা কি কাগজ লিখে জমা দিয়েছিল? হ্যাঁ, যে দিয়েছিল এসডিওর উপরে। কতদিন আগে? ধরো 2 বছর আগে। কি হলো তাতে? তাদের কিছু কাজ হয়নি, পুলিশ টাকা খেয়ে আমার সামনে গাড়া বসে চলে গেছে। কি করে বলছেন পুলিশ টাকা? হ্যাঁ, আমরা দেখেছি, আমার ইয়ের উপর দেখেছি, আমরা বসে বসে। কি দেখেছেন? কি দেখেছেন? যে ও টাকাটা হচ্ছে গুনে নিয়ে চলে গেছে ওরা। কে নিচ্ছে? যেমন সবাই জানে, এমএলএ পর্যন্ত, এমএলএ ছেলে পর্যন্ত এখানে বম কিনতে আসে। কোন এমএলএ?
ওই যে সমিত জানা ভাইপোকে বলার পর ভাইপো আপনি কি বলেন? পিটিশন দিয়েছি তো, কাগজ জমা দিয়েছি তো। আরে আপনার কথা গুরুত্ব দেয়নি, পুলিশ কিছু করেনি, পুলিশ ওর টাকায় খেয়ে গেছে। এর মধ্যে সব বোম আছে, বালতিতে বারুদ রয়েছে, হ্যাঁ এইসব তো রয়েছে। এখানে এইসব বেআইনি কারবার, বোম ওই বস্তায় রয়েছে, ওই বস্তায় রয়েছে, ওইসব বস্তা রয়েছে, আর ওইসব পুকুরে জলের মধ্যে ডুবানো হয়েছে। এরম ভাবে রাখে না। এবার যারা কারবার করতে 2 নম্বরই কারবার তারাই বলতে পারবে। এ তো রাখা থাকে না এরকম, এই দুর্ঘটনার পরে তো রাখা হয়েছে। পুলিশ অবশ্যই তো জানে এসব কারবারের ব্যাপারে। পুলিশ পয়সা না নিলে কারবার কি চলতে দেবে? পুলিশ তো অবশ্যই পয়সা নেয়, তবে তো কারবারটা চালাতে পারবে সে। না না না, পুলিশ কেন আসবে? পুলিশের পয়সা, পুলিশের পঙ্কি যায়, পুলিশ কেন আসবে এখানে? যেই কোম্পানির মালিক সে তো, তাকে তো টাকা দিতে হবে। নামটা আমার জানা নেই। কোম্পানির মালিক বোম তৈরি করে, থানায় পয়সা না দিলে কি এলাকার মানুষ কি তো কারবার করতে দেবে? থানায় এলাকার মানুষেরা অভিযোগ 2-1 বার করেছে, তাতে করে কোনো কাজ হয়নি। পয়সার বিনিময় না হলে এত সহজে আইনের চোখে ধুলো দিয়ে এই কারবারটা করতে পারবে? পয়সা দিতে হবে না আইনকে, আইনকে না দিলে করতে দেবে? একটা জুলাইয়ের মদ বিক্রি করতে গেলে থানায় পয়সা দিতে হয়, আর এই বোমের কারবার করতে গেলে পয়সা দিতে হবে না? কিন্তু এই তো প্রথম নয়, আগেও একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছে এই রাজ্য। 7ই ফেব্রুয়ারি নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের মৃত্যু হয় 4 জনের। 16ই মে 2023-এ পূর্ব মেদিনীপুরের খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের মৃত্যু হয় 12 জনের, এবং ওই বছরই 26শে অগস্ট উত্তর 24 পরগনার নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণে 9 জনের মৃত্যু হয়। 2023-এর 22শে মে বজবজে বাজি কারখানায় বিস্ফোরণের মৃত্যু হয়েছে 3 জনের। গত বছর 28শে ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে বিস্ফোরণের মৃত্যু হয় 1 জনের। আর এবার পাথর প্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণের মৃত্যু হলো 4 শিশু সহ একই পরিবারের 8 জনের। বারবার মারণবাজি কাটছে প্রাণ, আর তারপরেও কোথায় নজরদারি? উঠছে প্রশ্ন। এ বিষয়ে শিওর যে সাধারণ বাজির যদি আপনার তৈরি করতো তাহলে এত ভয়ানক পরিস্থিতি হতো না। এই ভয়ানক পরিস্থিতির কারণটাই হচ্ছে যে এত প্রচুর পরিমাণে বাজির যে মশলা ওখানে ছিল, যেই মশলা কন্ট্রোল করার মতো লোক ছিল না। ফায়ার এক্সটিংগুইশার যেটা থাকে, যে ফায়ার আগুন লাগলে যেটা দিয়ে ফায়ার নির্বাপন হয়, সেই এক্সটিংগুইশারের কোনো ব্যাপারটা ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বাজির যে মশলাগুলো যেগুলো ছিল, সেই মশলাগুলো তার কিছু লাইসেন্স ছিল। পুলিশ বলছে ট্রেড লাইসেন্স ছিল, কিংবা এমএলএ বলছে ট্রেড লাইসেন্স ছিল। ট্রেড লাইসেন্স তো লাইসেন্স নয়, বাজির লাইসেন্স তো আলাদা হবে, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসবে লাইসেন্স। সেই লাইসেন্সটা ছিল কিনা এটা ইনভেস্টিগেশনে বের করা দরকার আছে। পাথর প্রতিমার ঝোলাহাটে ভয়াবহ বিস্ফোরণের মৃত্যু মিছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারত। বিস্ফোরণ স্থল থেকে মাত্র 10 মিটার দূরে সেই সময় চলছিল কোচিং ক্লাস। মিনিট 10 আগেই ছুটি হয়ে যাওয়ায় অল্পে রক্ষা 22 জন কোচিকাচার। গ্রাউন্ড জিরো থেকে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। কি বলছেন সেই শিক্ষক? চোখের সামনে তিনি পুড়ে যেতে দেখেছেন তার বৌদি ভাইজিকে। বিস্ফোরণের দায় কে নেবে? প্রশ্ন তুলছেন সেই শিক্ষক। মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু জানো তো এই যে যেখানে দুর্ঘটনাস্থল আমার পিছনের দিকে, এই বাড়িটাতেই টিউশনি পড়ানো হচ্ছিল এবং এখানে প্রচুর বাচ্চা ছিল, তাদের তখন ছুটি দেওয়া হয়েছিল, যে কারণেই কথাটা বলা হচ্ছে 8 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা 18ও হতে পারত। ধরুন 22 জনের উপরে ব্যাচ ছিল। তো আমি কোনো ভাগ্যবশত আমি এমনি 8টা 15 20 বা 8:30টায় ছুটি দিই। কালকে আমার কি মনে হলো 8টা 20 ছুটি দিয়েছি, কারণ আমি ছুটি দেওয়ার প্রধান কারণ ছিল কালকে কেকেআরে খেলা ছিল। আমি তখন খেলাটা দেখছিলাম, দেখতে দেখতে তো ছুটি দিয়েছি। যখন পড়ানো হয়ে গেছে, এবারে আমি তখন মানে উঠানে পড়াচ্ছিলাম। এই উঠানে মানে এই খোলা জায়গাটাতে, এই উঠানে পড়াচ্ছিলাম। আসুন একদম এই উঠানে পড়াচ্ছিলেন। আমি উঠোনের দিকে তো যাচ্ছি, কিন্তু উঠোনের থেকে দুর্ঘটনাস্থলের জায়গাটা বলবো মানে 10 মিটারও হয়তো না, মানে আমি হেঁটে হেঁটে দেখো চলে এলাম উঠোনে, আমার পিছনের দিকেই কিন্তু দুর্ঘটনাস্থল ছিল। এই জায়গাটা তুমি গরমের মধ্যে পড়াচ্ছিলে, তারপর কি হলো দুর্ঘটনার সময়? আমি 8টা 20-তে ছুটি দিয়েছি। 8টা 20-তে ছুটি দেওয়ার পর আমি ফোনটা এইভাবে, যখন খেলা চলছিল আমি ফোনটা এইভাবে ধরে, আমি এমনি যা গরম লাগছিল বলে আমি আমার বারান্দাতে এখানে পড়ে এসে এইভাবে বসেছিলাম। এবার খেলাটা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম সেল ফেটেছে।
সেল ফেটে আগুন একদম পুরো আমার উঠানে চলে এসেছে। এইখানটা সামনে আমার মা ওখানে দাঁড়িয়ে ছিল, ওই কল, ওই যে টাইম কলটা ওখানে দাঁড়িয়ে ছিল। তাহলে ওই যে সেলের যে আগুনটা যদি আমার গায়ে এসে পড়তো, মাথা স্ট্রেট সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যেত। আচ্ছা, তারপর কেন তো মমতা ব্যানার্জি নিত। দেখলাম যে আমার চন্দ্রকান্ত দার বাড়ি মানে রুমে অলরেডি আগুন জ্বলছে। যখন উঠানে দাঁড়ালাম তখন তো দেখতে পেলাম যে আমার বৌদি এবং ভাইজি অলরেডি পুড়ছে। তা বৌজি আমাকে হাত নাড়িয়ে বলছিল যে ভাই ভিতরে আসিস না, ভিতরে আসিস না। আর কি বললাম তো, 6.5 মাসের বাচ্চাটাকে তোমাকে। এবার আমি যদি ভিতরে ঢুকে যাই তখন তো একটা সমস্যা হয়ে যেত, কারণ চন্দ্রকান্ত দার ছেলে মানে অর্ণব হচ্ছে টিউশন থেকে সবাই বাড়ি এসেছে। এবার ও পোর্ট থেকে ওপরের দিকে উঠছে আর মাকে দেখতে পাচ্ছে। আর ও ওখান থেকে আমাকে বলছে কাকা মাকে একটু বাঁচাও, মাকে একটু বাঁচাও, মাকে বার করে নিয়ে আসো, বোনকে বার করে নিয়ে আসো। এবার সেই সময় চন্দ্রকান্ত দা বাইরে থেকে ছুটে ভিতরের দিকে ঢুকছে। বৌদি ভাইজিকে তো ধরতে পারিনি, সব থেকে বড় কথা ভাইপোকে হয়তো আমি বাঁচাতে পারতাম, পারলাম না। এটা আমার ভুল, কারণ আমি ওকে ছুঁয়েও ছিলাম। ওকে যদি ধরে আমি বাইরে নিয়ে চলে আসতাম তাহলে হতো এই মানুষটা, বাচ্চাটা বেঁচে থাকতো। সন্ধ্যার কিছুক্ষণ আগে মানে বাচ্চাটাকে কোলে করে নিয়েছিলাম, নিয়ে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে থেকে আমার বাড়িতে এসে কিছুক্ষণ ছিল, তারপর মাকে যে দিয়েছে আমি পড়াতে বসছি। বাচ্চাটার বক্তব্য আপনি শুনছিলেন এবং ভিডিও করছিলেন, বুঝতেই পারছেন তার ফ্যামিলির উপর দিয়ে যেটা গেছে, তার উপর দিয়ে যেটা গেছে। এইখানে দিনের পর দিন এরকম ঘটনা ঘটে গেছে, আপনারা কেউ কিছু জানতেন না? এমনি ও বলছিল যে স্বাভাবিকভাবে খুব অল্প বাজি করতো, যে বেশি বাজি করতো সেরকম ইনফরমেশন কার কাছে ছিল না। কোনো ভিডিও করছিলেন, ওই ছেলেটার ভিডিও যখন আপনি করছিলেন, ওই ছেলেটা একটা প্রশ্ন করেছিল, শুনেছেন? কি প্রশ্ন করলেন? এই ঘটনার দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? আমি বলি আপনাকে বলি, ওর বাড়ি 3 হাত দূরে। হ্যাঁ, ওর বাড়ি 3 হাত দূরে, আমার বাড়ি 6 কিলোমিটার দূরে। যদি এই বিষয়টা এই বুথ থেকে কোনোদিন কেউ ইনফরমেশন নিয়ে আমাদেরকে জানাতো, আমরা তো জানি না। আচ্ছা, জানলে এই ধরনের জিনিসকে প্রশ্রয় দিতাম না। দলবন্ধ নির্বিশেষে আমরা চাই যে সব মানুষ শান্তিতে থাকুক। মানে বলছেন আপনারা কিছু জানতেন না, জানলে স্টেপ নিতেন, আজকে জানলেন। ছেলেটা আপনার মুখের সামনে দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন তুলছে এই ঘটনার দায় কে নেবে। 8 জনের মৃত্যু হয়েছে, সে চোখের সামনে তার বৌদিকে ভাইজিকে পুড়তে দেখেছে, হাত নাড়াচ্ছে, বাঁচাতে পারেনি। বাচ্চাটা ছেলেটাকেও হয়তো বাঁচাতে পারতো, কিন্তু সে নিজের প্রাণের ভয় যেতে পারেনি। আজ যেটা 8 হয়েছে সেটা আজ 18ও হতে পারতো। এবার কি আটকাবে? এবার অবশ্যই এই ধরনের বিষয়গুলো তো আমরা কোনোভাবে। এই ভিডিওটা যেটা করলেন সেটা কি পাঠাতে পারবেন? যারা যে প্রশ্নটা করলো, যাদের উদ্দেশ্যে প্রশ্নটা করলো, সেটা পাঠিয়ে দেবেন? ওকে আগে একবার তুলে নিয়ে গিয়েছিল, সেখানে লিখিত নিয়েছে, সেখানে বেশ তারপরে প্রায় 1 থেকে 1.5 বছর মতো বন্ধ ছিল। তারপরে যে আবার ফিরে করছে, যদি স্থানীয় মানুষজন আমাদেরকে ইনফর্ম না করেন। আমি দায়িত্বে আছি বলে কি সারা রাজ্যের আমার এখানে 15টা মেম্বার, এত বড় অঞ্চল, সারা রাজ্যে না, নিজের অঞ্চলের দায়িত্বটা নেবে, সেটার জন্যই আমার প্রশ্ন করা ছিল। আমার অঞ্চলে সারা বুথগুলো বলো, অঞ্চল এই নয় রাজ্য না, সারা বুথগুলো, সারা 15টা বুথ আছে, সেই 15টা বুথে তার একদম কোথায় কি হচ্ছে, 15টা বুথের মধ্যে একটা বুথেও কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে প্রশ্ন তো করতেই হবে। একদম একদম, অনেক ধন্যবাদ। পাথর প্রতিভা ঝোলাহাটে বাঁঝি কারখানায় বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্তের দাবি করছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে, এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা কোনো পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন, সমস্ত কিছু তো তিনি জানেন। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হল, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারলেন না? এতটা অপদার্থ। নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন, কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে। এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব, এবং আমি চাইব যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটাকে, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনা টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। সমীর বাবু একজন সজ্জন ব্যক্তি, যার নামে আপনারা অভিযোগ তুলছেন, আমি সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমার কিন্তু এটা বিশ্বাস নেই। আর থানার কথা যেটা বলছেন, থানা আধিকারিকদের সাথে আমাদের আরও তথ্য জানতে হবে গভীরে গিয়ে। যেটা আপনারা বলছেন থানার এখানকার যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন, এখানে দেবাশিস বাবু আইসি রয়েছেন, তবে তারা এই ঘটনার সাথে কতটা যুক্ত কি যুক্ত নয় সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। ফরেনসিক তদন্ত করে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিহিত ব্যবস্থা নেবে, এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। শেষ প্রশ্ন, যদি লাইসেন্স থেকেই থাকে
লাইসেন্স থাকলে তার তো বিধিনিষেধ কিছু থাকে, অগ্নি নির্বাপন ব্যবস্থা বলুন, হ্যাঁ। ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে সমস্ত রকম। এখানে কি আপনি তো দেখলেন, আদৌ কি কিছু দেখতে পেলেন, চোখে কিছু না, পড়লো? সেরকম পড়লো না। তার মানে নিয়ম মানা হচ্ছিল না, নিয়ম মানা হয়নি। আমি ভিজিট করলাম এবং এর রিপোর্ট যেখানে দেওয়ার কথা আমি সেই রিপোর্ট আমি দেব। এই মুহূর্তে আরো একটি বড় খবরের নজর। নদী থেকে মিলল কার্তুজ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের খবরগা এলাকায় দোলনচা নদীতে এখন গুলি খুঁজতে ব্যস্ত স্থানীয়রা। ছবিটা দেখুন, এক্সক্লুসিভ TV9 বাংলায়। নদী থেকে কিভাবে কার্তুজ তুলছেন স্থানীয়রা। আমি রূপকের সঙ্গে কথা বলবো। রূপক, এইসব কার্তুজ এলো কোথা থেকে? দেখো, যেমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা যেমন বলছেন যে গতকাল কিন্তু কয়েকজন শিশু তারা সেই নদীতে স্নান করতে নেমে কিন্তু তারা এই কার্তুজ গুলো তারা খেলার ছলে নিয়ে আসে এবং তারপরে আজ সকাল থেকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা অতি উৎসাহিত হয়ে কিন্তু সেই নদীতে তারা কার্তুজ খুঁজছেন এবং বেশ কিছু কার্তুজ কিন্তু উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না যে এই কার্তুজ গুলো কিভাবে এলো। নজর রাখুন রূপক, কোথা থেকে কারাই কার্তুজ এখানে রেখে গেল, আমাদের নজর থাকবে। দেখে অত্যাঙ্কিত, এখানে গুলি পাওয়া যাচ্ছে, ছেলে পেলে বাইরে চান করছে, ক্রিকেট খেলতে আসছে। কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা স্যার, সবাই পালো এক এক করে গুলি। দেখো কতগুলো গুলি পেয়েছেন স্যার, জানি না কতগুলো বাচ্চা হয়েছে, জড়ো করছে রতন কর্মকার। কতটা হবে তা? 30-40 জন, মোটামুটি 30-40টা হবে গুলি। গুলিগুলো সবারই কাছে আছে, ছোট ছোট বাচ্চাগুলোর কাছে অনেকগুলো পাইলো। সকালবেলা বললাম যে গুলিগুলো এক কাছে বলো, আমার কাছে 15টা জমা হইলো এখন, আর অনেকগুলো আছে পাড়ার মধ্যে। ওই পাড়ার মধ্যেও আছে, এই পাড়ার মধ্যে গুলিগুলা মানে পেয়েছে, ওরা নিয়ে গেছে। ঠিক মতো বোঝা যাচ্ছে না গুলিগুলা যে কাদের গুলি হয়। আপনারা কি পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে।